ডিমের প্রাইস যেমন প্রোডাকশন কস্ট হচ্ছে 9.5 টাকা 10 টাকা একটা ডিমের, সেটার দাম যদি আমি 9 টাকা পাই তাহলে তো ডেফিনেটলি লস। সব অ্যাসোসিয়েশন সব, যেমন আহাকা, ওয়াপসা, ফিড অ্যাসোসিয়েশন যারাই আছে, 2000 বার্ডের কতটুকুলা ফার্ম, 1000 বার্ডের কতগুলা ফার্ম, 500 বার্ডের কতগুলো ফার্ম, 50,000 বার্ডের কতগুলা ফার্ম, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি সাস্টেন করতে চায় তাহলে জুয়েল ভাই আমরা যদি কাজ করতে পারি তাহলে ফিডের প্রাইস ডেফিনেটলি আপনার কমে যাবে। চায়নারা ব্রাজিলের থেকে প্রায় 70% ফরওয়ার্ড পারচেস করে ফেলছিল লাস্ট ইয়ার। বাংলাদেশে সব কিছুই ইম্পোর্ট করতে হয়, ভুট্টা সেটাও ইম্পোর্ট করতে হয়, সয়াবিন সেটাও ইম্পোর্ট, এমন একটা আইটেম আছে যেটা ইম্পোর্ট করতে না হয়। আমাদের এখন এক্সপার্ট এমপ্লয়ির অনেক গ্যাপ, রিয়েলি এক্সপার্ট এমপ্লয়ির গ্যাপ, সবাই মনে করে ব্যবসায়ী। শিবলি ভাই, আমাদের দেশে বেশ কয়েক মাস ধরে ইদানিং দেখতেছি যে আপনার পোলট্রির আপনার ডিমের দাম তো একদমই নাই, আবার মুরগির দামও নাই, এবং আমাদের খামারে এটা নিয়ে অনেক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করতেছেন। আপনি তো এই সেক্টরে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, মানে আপনার কি মনে হয় আসলে এই জায়গাটাতে প্রতি বছরই আমরা বা 1-2 বছর পরে এই ঘটনাগুলো দেখি, কারণটা কি? অ্যাকচুয়ালি আমরা তো সবাই জানি যে এই পোলট্রি সেক্টরে আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখতেছি যে ধরেন প্রত্যেকেই একটা সময় যে হঠাৎ করে পোলট্রি ইন্ডাস্ট্রির একটা দুঃসময় চলে আসে, আমরা আসলে কেউই মেজার করতে পারতেছি না। ধরেন ফার্মার থেকে শুরু করে আমাদের যে এন্টারপ্রেনার আছে, বড় এন্টারপ্রেনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, কারোই কিন্তু একটা সূক্ষ্ম ডাটাবেজ ওয়াইজ কোনো কিছুই নাই যেই ডাটাবেজের উপরে প্রেডিক্ট করা যাবে যে মার্কেটে কি পরিমাণ ডিম উৎপাদন দরকার এই মুহূর্তে আর কি পরিমাণ ডিম আমাদের কনজাম্পশন হচ্ছে। ওই দুইটার রেশনাল জানার পরে কিন্তু আমরা বুঝতে পারতাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে কতটুকু ডিম দরকার। বাট আনফর্চুনেটলি যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, ধরেন আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ফিড প্রোডাকশন দিচ্ছে, কমার্শিয়ালি লেয়ার ফার্ম আসতেছে, অনেকগুলা বিগ কমার্শিয়ালি আসতেছে ইন্টিগ্রেশনে, বাট ইন্টিগ্রেশনওয়ালারাও জানতেছে না যে একটা অ্যাকচুয়াল ডাটাবেস থাকা দরকার ছিল, যে ডাটাবেস আমাদের কনজামশন কতটুকু আর কতটুকু ডিম প্রোডাকশন আমাদের হওয়া উচিত এই মুহূর্তে। তো এই দুইটার ব্যালেন্সিং এখন পর্যন্ত আমাদের এই ইন্ডাস্ট্রির কোনো অ্যাসোসিয়েশন কালেক্ট করতে পারে নাই, রিয়েল টাইম কালেকশন করতে পারে নাই। রিয়েল টাইম যদি এই ডাটাবেসটা থাকতো তাহলে আজকে হয়তো আমাদের এই ইন্ডাস্ট্রির অবস্থা এরকম হইতো না, সবসময় গ্র্যাজুয়ালিটি একটা মেনটেন করা থাকতো। যেমন ধরেন ডিওসি বাচ্চা, এই বাচ্চার ক্ষেত্রে আমাদের আসলে এই মুহূর্তে কতটুক বাচ্চা দরকার আর একটা বাচ্চার প্রাইস কতটুক হওয়া উচিত র্যান্ডমলি, যে ধরেন হোল দ্য ইয়ার কতটুক হওয়া উচিত। তো এখন দেখা যাচ্ছে বাচ্চার দাম ডিওসির 12 টাকা 10 টাকা। তো এইটার যদি প্রোডাকশন খরচ হয় এখন ধরেন 26 টাকা, ধরেন একটা প্রোডাকশন কস্ট ডিওসির 26 টাকা, আনফর্চুনেটলি আমাদের এন্টারপ্রেনাররা বিক্রি করতে হচ্ছে এটা 10 টাকা। তো অলমোস্ট অনেক টাকার একটা লস দিয়ে তারা এই মার্কেটে সাস্টেন করতে পারতেছে 3 থেকে 4 মাস। আবার 4 মাস পরে হঠাৎ করে দেখা যাচ্ছে এই বাচ্চার দাম হয়ে যাচ্ছে 60 টাকা। তো এই জায়গাগুলোতে আমরা আসলে সবচেয়ে সবাই কথা বলতেছে, এই ইন্ডাস্ট্রিতে সবাই কথা বলতেছে, বাট আনফর্চুনেটলি যেটা হচ্ছে যে আমার প্রেডিকশন থেকে বলতেছি যে আমাদের অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রির কোনো ডাটাবেস ফর্মুলা কোনো অ্যাসোসিয়েশন অ্যাপ্লাই করে নাই। কারণ আমাদের রিয়েল টাইম ডাটাবেসে কতটুক ডিম প্রোডাকশন হচ্ছে বাংলাদেশে, কতগুলা মুরগি প্রোডাকশন হচ্ছে বাংলাদেশে মিটের জন্য, আমাদের ডিওসি কতটুকু রিকোয়ারমেন্ট লাগে, এর কোনো অ্যাকচুয়াল একুরেট কোনো ডাটাবেস কেউই এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারে নাই। যার জন্য যে প্রবলেম রয়েছে, সবাই একটা হাই প্রেডিকশন নিয়ে কাজ করতেছে যে আমাদের এখানে ফিড প্রোডাকশন আছে ধরেন 6.5 লাখ মেট্রিক টন পার মান্থ। এইটার বেসিসে তারা সবাই হাই একটা প্রেডিকশন নিয়ে নিয়ে ওইটা বুঝতে চেষ্টা করে যে কতটুকু তাহলে ডিম প্রোডাকশন, কতটুকু তার মিট প্রোডাকশন এইটা। বাট আনফর্চুনেটলি এইটা কিন্তু ওয়ার্কেবল না রাইট নাও বাংলাদেশে। যার জন্য কি হয় যে সিজনালি বা সেশনালি কিছু প্রবলেম রেইজ হচ্ছে। যেই প্রবলেমটা হচ্ছে যে এরকম যে হঠাৎ করে আমাদের এখানে ডিমের প্রোডাকশন অনেক বেড়ে গেছে কিন্তু আমাদের কনজাম্পশন সে আগের জায়গায় আছে। যখন প্রোডাকশন বেড়ে যায় তখন আলটিমেটলি ডিমের দাম কমে যায়। আবার সেম কিছু জিনিস আছে ডিওসির ক্ষেত্রে, যে হঠাৎ করে ডিমের মিট প্রোডাকশনের পরিমাণ কমে গেছে,
বাট ডিওসি চলে আসছে বাংলাদেশ মার্কেটে অনেক হাই। যেমন ডিওসির ক্ষেত্রে হয় যে ধরেন আমাদের ডিওসি কতটুকু লাগবে বাংলাদেশে, এভরি ইয়ার কতটুকু লাগে, কিন্তু এই ডিওসি প্রোডাকশনের পরিমাণ যদি আপনি যদি কাউন্ট করেন অ্যাকচুয়াল, তাহলে বাংলাদেশে এটা সারফেস আছে অনেক হাই, যেমন অনেক হাই, অলমোস্ট 1.5 গুণ মোর প্রোডাকশন হয় বাংলাদেশে ডিওসি। যার জন্য বাচ্চার দাম এই আমরা সাডেনলি দেখি যে এটা চলে আসতেছে 10 টাকায়, আবার সাডেনলি দেখি এটা চলে যাচ্ছে 60 টাকায়। কারণ ওই সময় অনেক বড় বড় এন্টারপ্রেনাররা তারা যখন লস খায় 10 টাকায়, অনেক ছোটো ছোটো এন্টারপ্রেনাররা তারা যখন 10 টাকায় লস খায়, তখন তারা ডিমের ডিওসি প্রোডাকশন বন্ধ করে দেয়। যার জন্য হঠাৎ করে দেখা যায় কি মার্কেটে একটা গ্যাপ চলে আসে, ওই গ্যাপে হয়তো এটা 60 টাকা হয়ে যায়। কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য অবশ্যই সেটা ডিমের প্রাইস, যেমন প্রোডাকশন কস্ট হচ্ছে 9.5 টাকা 10 টাকা একটা ডিমের, সেটার দাম যদি আমি 9 টাকা পাই তাহলে তো ডেফিনেটলি লস। তাহলে ডিমের দামটাও কনস্ট্যান্ট 11 টাকা রাখতে হবে, সেটা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতাই হোক আর রিয়েল টাইম ডাটা দিয়ে হোক, যে 11 টাকা রাখতে হবে মিনিমাম একটা প্রোডাকশন কস্টের পরে, যাতে মিনিমাম একটা প্রফিট থাকে। তো এই প্রফিটটা যদি সবাই করতে চায় তাহলে ডাটাবেস প্রয়োজন। আর আমি বেসিক্যালি জোর দিতে চাচ্ছি আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, সব অ্যাসোসিয়েশন সব, যেমন আকা, ওয়াপসা, ফিড অ্যাসোসিয়েশন, যারাই আছে যতগুলো অ্যাসোসিয়েশন আছে, আমাদের অ্যাসোসিয়েশন ছোট না, অনেক বড়, আমরা প্রাউড ফিল করি আমাদের অ্যাসোসিয়েশনে। ওইখান থেকে আমাদের এমন একটা এক্সপার্ট, ওই অ্যাসোসিয়েশনগুলো এমন একটা এক্সপার্ট বাংলাদেশে করা উচিত, যে ডাটা বেস, রিয়েল টাইম ডাটা বেস, রিয়েল ডাটা একটা বেস ক্রিয়েট করা, যার থেকে সব ব্যবসায়ীরা যাতে হিসাব করে ব্যবসাটা করতে পারে। কারণ একটা ব্যবসায়ী বা একটা ফার্মার সে লস খাক, একটা বড় এন্টারপ্রেনারও চায় না, একটা এন্টারপ্রেনার সেও চায় না যে সে নিজেও লস খাক, বা ফার্মার যে সেও চায় না যে আমি লস খাই। তো এই দুই পক্ষের টোটালটা সিনক্রোনাইজ করতে গেলে ডাটাবেস ভেরি ইম্পর্টেন্ট, রিয়েল টাইম ডাটাবেস। আনফর্চুনেটলি আমরা সবাই ধরেন আমরা বলি 6.5 লাখ মেট্রিক টন ফিড প্রোডাকশন, এটার উপরে বেস করে ধরেন ডিওসি, আই ডোন্ট নো, আমি জানি না কতটুকু ডিওসি প্রোডাকশন বাংলাদেশে এই মুহূর্তে দরকার, বাট এটার একটা সুষ্ঠু ডাটাবেস করে তারপরে এটা আমরা অ্যাসোসিয়েশন থেকে তখন এটা পাবলিশ করলে হয়তো এন্টারপ্রেনাররা বুঝতে পারবে, নিউ এন্টারপ্রেনাররা বুঝতে পারবে যে কতটুকু আসলে প্রোডাকশন। আচ্ছা, এই ডাটাবেসটা কিভাবে তৈরি করা যায়, কি উদ্যোগ নিতে পারে? ডাটাবেসটার একটা এই পলিসি, অনেকগুলো পলিসিতে ডাটাবেস করা যায়। ডাটাবেস করার ক্ষেত্রে যেই জিনিসগুলো হয় যে অবশ্যই আমাদের টোটাল বাংলাদেশে একদম অ্যাকুরেট কতটুকু ডিওসি প্রোডাকশন হচ্ছে এই মুহূর্তে, কতগুলা ফার্মার একদম রুরালি, কতগুলা ফার্মার আমাদের লেয়ার প্রোডাকশনের জন্য ফার্মিং করছে, কতগুলা ফার্মার ব্রয়লার প্রোডাকশনের জন্য ফার্মিং করছে, এই টোটাল ডাটাবেসটা নেওয়া উচিত যে তাদের ক্যাপাসিটি কত। তারপরে আপনার ধরেন আমাদের কতগুলা এখন ডিওসি এভরি মান্থ, এভরি উইক আমাদের ডিওসি প্রোডাকশন হচ্ছে বাংলাদেশে। আমাদের এখন বর্তমানে এক্সিস্টিং প্রত্যেকটা ফার্মার ওয়াইজ কতগুলা বার্ড আমরা লেইংয়ের জন্য এখন পোলেটিং করছি, কতগুলা আমরা বার্ড এখন আমরা ডিম কালিং হয়ে গেছে। এই টোটাল এভরি মান্থ হয়তো কালিং হচ্ছে, কাল হচ্ছে, আবার পোলেটে আসছে, আবার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ছে, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে যে বার্ড ফ্লুর কারণে অনেকগুলা ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে। তো এই টোটাল ইনফরমেশনটা নেয়ার জন্য আমাদের এক একটা এরিয়া জোন ভাগ করে ওইখানে টেকনিক্যাল পার্সনদের যদি আমরা করতে পারি, ইনভলভ করতে পারি, সেটা অবশ্যই অ্যাসোসিয়েশন থেকে করাটাই আমি মনে করি যুক্তিগত। কারণ অ্যাসোসিয়েশনের একটা ফান্ড, যেখানে সবাই এখানে ফান্ডিং করে বা একটা হয়, এটা ওই পারপাসে যদি খরচ হয় তাহলে যারা ফিড অ্যাসোসিয়েশন যেমন ফিহাব অবশ্যই সেটা এনহ্যান্স করতে পারে, যে তারা দ্রুত ওই রিপোর্টটা পাওয়ার সাথে সাথে বলতে পারবে যে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে এখন কতগুলো ফার্ম আছে, 2000 বার্ডের কতটুকুলো ফার্ম, 1000 বার্ডের কতগুলো ফার্ম, 500 বার্ডের কতগুলো ফার্ম, 50,000 বার্ডের কতগুলো ফার্ম। টোটাল যদি আপনি এক করেন তাহলে দেখবেন আপনি একটা রিয়েলিস্টিক একটা নেচার বা একটা পিকচার পেয়ে যাবেন মার্কেটের কন্ডিশনটা। এই পিকচারটা পাইতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু
জুয়েল ভাই, আমি মনে করি যেটা অবশ্যই আপনাকে কিন্তু বাংলাদেশের এই 64 ডিস্ট্রিক্ট ওয়াইজ জোন ভাগ করে এইটার রিপোর্ট কালেকশনের জন্য কিছু কালেক্টর নিয়োগ করা উচিত আমাদের। আমরা জানি যে আপনি বিশেষ করে প্রকিউরমেন্টে ছিলেন, র মেটেরিয়ালস যে ফিডের আছে সেটা নিয়ে আপনি কেনাকাটায় যুক্ত ছিলেন। এই জায়গাটাতে আপনার আমাদের দেশের বর্তমান অবস্থানটা কি, এবং আপনার অভিজ্ঞতার আলোকে একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করেন। হ্যাঁ, ধন্যবাদ জুয়েল ভাই, এটা একটা গ্রেট কোশ্চেন। কেন র মেটেরিয়ালসের ক্ষেত্রে যেমন ধরেন বাংলাদেশে ভেরি ইম্পর্ট্যান্ট র মেটেরিয়ালস ইস্যুস, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি সাস্টেন করতে চায় তাহলে জুয়েল ভাই এটা অবশ্যই তাকে র মেটেরিয়ালসের কস্টিংয়ের উপরে ইভেন কোয়ালিটির উপরে জোর দিতে হয়। তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যেটা মুভ করছে তাদের মেজর র মেটেরিয়ালস আসলে কী লাগে, যেটা ফিডের কস্টকে ভ্যারি করায় সবচেয়ে বেশি। তো ভ্যারি করায় সবচেয়ে বেশি যেটা হয় যে সয়াবিন মিল আর মেইজ মানে ভুট্টা, ভুট্টা সয়াবিন মিল, এই দুইটা মেজর ইনগ্রিডিয়েন্টস বাংলাদেশে বাংলাদেশে যে ইম্পোর্ট হয়। আবার আমাদের যে লোকাল প্রোডাকশন আছে ভুট্টার, সেই ভুট্টার লোকাল প্রোডাকশন যদি আমরা সিনক্রোনাইজ করি তাহলে আমরা যদি এই মেজর দুইটা আইটেমে সাপ্লাই চেইন থেকে যদি খুব ভালোভাবে কস্ট সেভিংসের জন্য আমরা যদি কাজ করতে পারি তাহলে ফিডের প্রাইস ডেফিনেটলি আপনার কমে যাবে, ডেফিনেটলি কমে যাবে। বাট আনফর্চুনেটলি আমাদের যেটা হয় যে সিজনালি ইম্প্যাক্ট, আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি, এগুলার জন্য যদি আমরা সিজনাল ইম্প্যাক্টে যদি স্টোরেজ ফ্যাসিলিটিতে যদি আমরা না রাখতে পারি তাহলে কি হয়, ইন্ডাস্ট্রিগুলা সাফার করে। যেমন ধরেন কিছু বিগ ইন্ডাস্ট্রি আছে, তারা কিন্তু ঠিকই স্টোর করতে পারে, তাদের এটা পসিবিলিটি আছে যে স্টোর করতে পারে, দে হ্যাভ ক্যাপাসিটি। বাট ছোটো ছোটো এন্টারপ্রেনারদের তারা স্টোর করতে পারে না। তাদের কি হচ্ছে, তারা কিন্তু আলটিমেটলি যখন অফ পিক সিজনে যাচ্ছে বা অফ পিক সিজনে যখন ভুট্টার তাদের রিকোয়ারমেন্ট লাগছে তখন কিন্তু তারা কিন্তু ভুট্টার রেট অনেক হাই হিসেবে পাচ্ছে। আর যারা স্টোর করতে পারছে, সিজনাল ভুট্টায় স্টোর করতে পারছে, তারা কিন্তু ঠিকই কিন্তু এটাকে সাস্টেন করে যাচ্ছে। আনফর্চুনেটলি দুইটা গ্রেনস আইটেমেরই কিন্তু জল ভাই সিজনাল ইম্প্যাক্ট আছে। সয়াবিনেরও কিন্তু ওয়ার্ল্ডে একটা সিজন আছে, ভুট্টারও যেমন সিজন আছে, সয়াবিনেরও সিজন আছে। আমি পার্সোনালি সাপ্লাই চেন থেকে যেটা সবসময় মেনটেন করতাম বা আমি চেষ্টা করতাম যে আমার কোম্পানিকে বা ইন্ডাস্ট্রিকে করার জন্য, সাপোর্ট করার জন্য, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমার অনেক ফ্রেন্ড আছে, বন্ধু আছে, যারা আমার কাছ থেকে বলতো যে আমি কি এখন এই মুহূর্তে পারচেস করতে পারি কি না। বাট এটা আসলে প্রেডিকশনের খেলা, আমারটা রাইট নাও হতে পারে, আবার রংও হতে পারে। অনেকগুলো ফ্যাক্টর তো এখানে ইনভলভড। ধরেন অনেকগুলো ফ্যাক্টর, যেমন ওয়ার্ল্ড ইস্যুস, ওয়ার্ল্ডের কোনো ইকোনমিক্যাল ইস্যুস, ওয়ার্ল্ডের ওয়ার ইস্যুস, ওয়ার্ল্ডের ওয়েল প্রাইসের ইস্যুস, বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুস, সব মিলে কিন্তু এখানে একটা ফ্যাক্টর। তো এইখানে প্রেডিকশনের মাত্রাটা এরকম যে অনেকগুলো ফ্যাক্টর কনসাল্ট করলে কিন্তু বোঝা যায় যে ওকে এখন পারচেস করা উচিত বা এখন পারচেস করা উচিত না। বাট আনফর্চুনেটলি আমাদের আসলে সাপ্লাই চেন থেকে এখন পর্যন্ত অনেকেই জানে না সয়াবিনের রিকোয়ারমেন্ট কত বাংলাদেশে, সয়াবিন মিলের রিকোয়ারমেন্ট কত বাংলাদেশে। যদি 6.5 লক্ষ মেট্রিক টন ধরে সয়াবিন মিল প্রোডাকশনের জন্য রিকোয়ারমেন্ট চিন্তা করে তাহলে বাংলাদেশের সয়াবিনের রিকোয়ারমেন্ট অলমোস্ট ধরেন 3 মিলিয়ন মেট্রিক টন ইয়ারলি, অলমোস্ট। এটা জাস্ট অনলি ফর আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রির জন্য 3 মিলিয়ন মেট্রিক টন রিকোয়ারমেন্ট আছে। তা ইন দি মিন টাইম আবার ধরেন যদি ভুট্টার ক্ষেত্রে সেম বাংলাদেশি প্রোডাকশন হয় ভুট্টা, ওকে, অলমোস্ট 5.5 or 6 মিলিয়ন মেট্রিক টন ভুট্টা প্রোডাকশন হয় বাংলাদেশে। ইন দি মিন টাইম আমাদের রিকোয়ারমেন্ট আছে অলমোস্ট 7 মিলিয়ন টু মোর দেন 7 মিলিয়ন মেট্রিক টন রিকোয়ারমেন্ট আছে বাংলাদেশে। বাট আনফর্চুনেটলি এই 2 মিলিয়ন মেট্রিক টন যখন আমরা পারচেজে যাচ্ছি ইন্টারন্যাশনালি, তখন হয় কি আমরা হয়তো ভুল জায়গায় পারচেস করছি। যেমন ধরেন ল্যাটিন আমেরিকার সিজনাল ইম্প্যাক্ট কখন, ল্যাটিন আমেরিকার প্রসেসটা কখন, আমার এলসিটা শ্যুট করা উচিত কখন, এগুলার অনেকগুলো পারসেপশন চলে আসে। যার জন্য সাপ্লাই চেন থেকে যেটা হয় যে সাপ্লাই চেন এটা মেনটেন করতে যে অনেকগুলা ইস্যুতে পড়ে। যেমন ধরেন ওই কোম্পানির ওই সময়কার ফাইন্যান্সিং স্ট্রেংথটা কী অবস্থা আছে,
ওইটা যদি তখন সে মেনটেন না করতে পারে, হয়তো সে লুজ করে, যদি ওই সময়ের প্রাইসটা লুজ করে, তাহলে কি হয়, পরবর্তীতে সে অফ সিজনে যখন পারচেস করতে যায়, তো ডেফিনেটলি এটার প্রাইস অনেক বেড়ে যায়। ইন দি মিন টাইম লোকালিও প্রাইসটা বেড়ে যায়। তো আমাদেরকে মেজার করা উচিত যে সিজনাল ইম্প্যাক্টটা কীভাবে করতে হবে সেটা জানা উচিত। আর আমাদের রিকোয়ারমেন্ট একটা ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকেই জানে না, অনেক সাপ্লাই চেনের থেকে জানে না। গ্রস গ্রস বলে ফেলে যে এটা রাখে, এটা লাগে 60%, সবাই জানে আমরা 60% ভুট্টা লাগে আর 30% মতো সয়াবিন লাগে, সবাই জানে। বাট আনফর্চুনেটলি এইখানে যদি আপনি যদি অ্যাসেস করেন, তাহলে দেখা যায় যে ভুট্টার সিজনে আমরা ভুট্টা পারচেস করছি, হিউজ পারচেস করছি, কিন্তু ভুট্টার কোয়ালিটি হয়তো এই সিজনে ভালো হলো না। আমরা ভাবি যে সাড়ে 5.5 মিলিয়ন মেট্রিক টন প্রোডাকশন হয়েছে, বাট আনফর্চুনেটলি লোকালি এটা প্রোডাকশন হয় না, তখন এলসিতে চলে যেতে হয়। তো এলসি থেকে এমন হয়েছে যে ইন্ডিয়ান মেজের কোয়ালিটি খুবই ভালো থাকে না, থাকে না। আর ব্রাজিলেরটা ভালো থাকে, আর্জেন্টিনারটা ভালো থাকে। আমরা তখন আর্জেন্টিনা ব্রাজিলে যখন শ্যুট করতে যাই, ইন দি মিন টাইম ওয়ার্ল্ড ইস্যুতে চাইনিজরা পারচেস যদি স্টার্ট করে, তখন আলটিমেটলি ওয়ার্ল্ড প্রাইস বেড়ে যায়। তো আমরা আমাদের সাপ্লাই চেন থেকে যেটা চিন্তা করা উচিত, বা আমরা সবাই সবসময় যেটা চিন্তা করি, যে যখন সিজনাল ইম্প্যাক্ট আসে, ফরওয়ার্ড আমরা বুক করতে পারি কি না। ফরওয়ার্ড হইলে মনে হয় যে লস, কিন্তু আলটিমেটলি এটা লস হয় না। ফরওয়ার্ড মনে হইব যে প্রাইসটা অনেক হাই কিনবাম, বাট আলটিমেটলি এটা হয় না, যেটা চায়নারা করে। চায়নারা ওয়ার্ল্ডে যেটা করে জুয়েল ভাই, আপনি যদি একটু দেখেন, চায়নারা ব্রাজিলের থেকে প্রায় 70% ফরওয়ার্ড পারচেস করে ফেলছিল লাস্ট ইয়ারে। এখন যখন আমরা ব্রাজিলে যাই, আমরা থার্ড ওয়ার্ল্ড থেকে যখন ব্রাজিলে যাই পারচেস করতে, ওই মুহূর্তে দেখা যায় যে অলমোস্ট আমরা প্রাইসের ক্ষেত্রে অলমোস্ট চায়নার থেকে অলমোস্ট কী হলো, যে 10 or 20% মোর দিয়ে পারচেস করতে হচ্ছে তখন। বাট ওরা কী করছিল, ওই 70% পারচেসটা ওরা ইয়ারের একদম শুরু হওয়ার আগেই ফরওয়ার্ডলি পারচেস করে নিছে। তো ওই ক্ষেত্রে ওদের গভর্নমেন্ট অবশ্যই একটা ফ্যাসিলিটিস করে রাখে, কারণ অনেক বড় দেশ তো, ওদের ম্যান পাওয়ার অনেক, ওদের কনজামশনও অনেক, যার জন্য ওরা গভর্নমেন্ট একটা এমফেসাইজ করে রাখে। আর আমরা যখন ওই ফিল্ডে যাই, আমরা সিজন দেখতে চাই। এখন ব্রাজিলের সিজন, বাট আনফর্চুনেটলি এটা ফরওয়ার্ড বুকিং হয়ে গেছে বাই চায়না। তখন কি হয়, যে আমরা আর ওই ফরওয়ার্ড বুকিংয়ের ওই প্রাইসটা আমরা পাই না, যেটা রিয়েল প্রাইস, কারেন্ট প্রাইস সেটা পাই। ইন দ্য মিন টাইম আমরা হয়তো কিছু মার্কেট আছে, প্ল্যাটফর্ম আছে, যেমন ধরেন সিবোধ মার্কেট, সিবিওটির থেকে আমরা রিয়েল টাইম কালেকশন প্রাইসটা নেওয়ার চেষ্টা করি। বাট আনফর্চুনেটলি সিবিওদ মার্কেটটাও ওইভাবে পারফর্ম করে না যখন ফরওয়ার্ড পারচেজে চায়নারা যায়। তো এই ক্ষেত্রে চায়নাদের সাথে আমরা হয়তো পারবো না কখনোই, কিন্তু আমাদের উচিত হবে র মেটেরিয়ালসের পারচেজের ক্ষেত্রে এখন যেটা করা উচিত, যে আমাদেরকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভিজিট করা উচিত, প্রত্যেকটা প্ল্যাটফর্মের ইনফরমেশন কালেক্ট করা উচিত। আফটার গেটিং দ্য ইনফরমেশন, দ্রুত আমাদের এন্টারপ্রেনারদেরকে এইভাবে রিয়েলাইজ করা উচিত, বা এন্টারপ্রেনার যারা চাকরি করে পারচেস সাপ্লাই চেনে, যারা এটা নিয়ে থাকে, তাদের উচিত ইমিডিয়েটলি তার ওনারকে ইনফর্ম করা, ইভেন ইনফর্ম করে একটা ডিসকাশনে আসা। আর আমাদের এখন সবাইকেই এই দুইটা আইটেমের ক্ষেত্রে, সেটা ওনারই হোক আর সাপ্লাই চেনে হোক, সবারই উচিত হবে যে ন্যূনতম ইনফরমেশন গ্যাদার করা। সেক্ষেত্রে ব্লুমবার্গের রিপোর্টগুলা, এভরি উইকের রিপোর্টগুলা সবাই যাতে একটু পড়ে। ব্লুমবার্গের রিপোর্টগুলা, এগ্রিকালচারিস্ট যে রিপোর্টগুলো তারা প্রত্যেক সপ্তাহে 2বার করে পাবলিশ করে, সেটাতে স্টাডি করা। আফটার দ্যাট ওয়ার্ল্ড সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে সেটার উপরে। আরেকটা হলো আমাদের লোকাল প্রোডাকশনের ক্যাপাসিটি কী অবস্থায় আছে। এই 3টা জিনিস কিন্তু সবারই প্রত্যেক সময় জানা উচিত। আর রিয়েল টাইম সিবোধ প্রাইসটা এক্সেলেন্ট, সেটা যদি কেউ অ্যাসেস করতে পারে, তাহলে ইজি হবে তার পারচেজের জন্য। তবে মূল কথা, আমাদের অবশ্যই ভুট্টা আর সয়াবিন মিলের মধ্যে বিগ এমফেসাইজ করা, প্রত্যেকটা সাপ্লাই চেনের ক্ষেত্রে বিগ এমফেসাইজ করা, সেটা মালিকদের ক্ষেত্রে। তাহলে আমরা হয়তো একটু টেকনিক্যালি আমরা অ্যাডভান্স হয়ে আমরা ইন্ডাস্ট্রিতে সাপোর্ট দিতে পারবো, যেমন ফিড কস্ট রিডিউস করতে পারবো। এই দুইটা আইটেমের উপরেই ডিপেন্ড করে ফিড কস্ট। আচ্ছা, আমাদের খামারিদের একটা দীর্ঘদিনের অভিযোগ যে ধরেন এই কয়েক বছরে ফিডের দাম অনেক বেশি বেড়ে গেছে। আপনি যেহেতু ফিডের র মেটেরিয়ালস কেনাকাটায় অভিজ্ঞ ছিলেন এবং এটা নিয়ে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে,
এবং তাদের একটা অভিযোগ হচ্ছে যে আপনার ভ্যাট ট্যাক্সের সরকারে কমায় অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক সময় ভুট্টা সয়াবিনের দাম কমে যায়, কিন্তু দেখা গেছে যে ওয়ার হোক বা আমাদের প্যান্ডেমিক হোক সেই কারণে অনেক সময় দাম বাড়লে আবার কমে যায় র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে। তো খামারিরা একটা প্রশ্ন করে আমাদেরকে যে তাহলে ফিডের দাম কেন কমে না, আসলে কারণটা কি বলে মনে হয় আপনার? এইটা আসলে কিছু মিসকনসেপ্ট আছে খামারিদের ভিতরেও, যে ভ্যাট ট্যাক্স কোথায় কমাইছে আমরা জানি না। আমরা চেষ্টা করতেছি, আমাদের অ্যাসোসিয়েশন থেকে, আমাদের অ্যাসোসিয়েশন এটা নিয়ে কাজ করছে। আর ভ্যাট ট্যাক্সের ব্যাপারে যতটুকুই কমাইছে, বাট সবাইকে এটা কিন্তু মেনে নিতে হবে যে ইন্টারন্যাশনালি আসলে মার্কেটটা কীভাবে যাচ্ছে। বাংলাদেশ এমন না যে সব প্রোডাকশন আমরা বাংলাদেশে র মেটেরিয়ালস পাই। অ্যাকচুয়ালি বাংলাদেশ আপনার অলমোস্ট 70% ইম্পোর্ট নির্ভর একটা কান্ট্রি। 70% কি র মেটেরিয়ালস ইম্পোর্ট নির্ভর কান্ট্রি। বাংলাদেশে সব কিছুই ইম্পোর্ট করতে হয়, ভুট্টা সেটাও ইম্পোর্ট করতে হয়, সয়াবিন সেটাও ইম্পোর্ট, এমন একটা আইটেম আছে যেটা ইম্পোর্ট করতে না হয়, সব আইটেম ইম্পোর্ট করতে হয়। ইন দি মিন টাইম, যেমন ধরেন একটা সামান্য একটা বাল্ক আইটেমে যদি ধরেন মিথুনিন, মিথুনিন আনফর্চুনেটলি সেটা প্রাইস হয়ে গেছে প্রায় 700 টাকা। কিন্তু ইন্টারন্যাশনালি যদি আপনি চিন্তা করেন, সেটা ইন্টারন্যাশনালি বাড়ছে, নট অনলি বাংলাদেশে বাড়ছে। তো আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যারা যেটা চিন্তা করে যে রিয়েল টাইম প্রাইসটা তো তারা দেয় না। যেমন ধরেন একটা সময় সয়াবিনের প্রাইস গেছে প্রায় 75 টাকা, 80 টাকার মতো। বাট ওই সময় কিন্তু ফার্মারদেরকে কিন্তু ঠিকই সাপোর্ট দেওয়া হয়েছিল লো প্রাইসে। যখন ইন্ডাস্ট্রি যখন পারছে না, আর একদম পারছে না, তখন কিন্তু তারা পায়তারা করছে যে কিছু টাকা হলো আমরা লস করি, কিছু টাকা ফার্মাররাও লস করুক, প্রাইসটা বাড়াইতেই হবে। তো এটা ভাইস ভার্সা কিন্তু একটা হয়। এটার অ্যাসেসমেন্ট কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালিস্টই চিন্তা করে, তারপরে ডিসিশন নেয় প্রাইস বাড়ার ক্ষেত্রে। বাট এখন যে সিচুয়েশন হয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু অ্যাডভান্স হতে হবে। অবশ্যই যদি র মেটেরিয়ালসের প্রাইস কমে যায়, তাহলে অ্যাকর্ডিংলি আমিও মনে করি অ্যাকর্ডিংলি প্রাইসটা যাতে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কমায় নেয়। কারণ কি হলো, ফার্মার বাঁচলে আমরা বাঁচবো, আর আমরা বাঁচলে ফার্মাররা বাঁচবে। তো এই দুই ভাইস ভার্সা নিয়ে আমরা যাতে কাজ করি। আচ্ছা, আপনি এই ফিডের দাম তো বা যে কোনো পণ্যের দাম র মেটেরিয়ালসের উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, বিশেষ করে আমরা দেখি যে যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি এবং যারা বড় আছে তাদের মধ্যে এক ধরনের একটা গ্যাপ আছে। তাদের সব কিছু প্রোডাকশন কস্ট থেকে শুরু করে লাভ লোকসান সব কিছু। তো ফিড মিলগুলো যেটা আছে আমাদের বেশ কয়েক বছর ধরে অনেক ফিড মিল হয়েছে এবং আমরা এটাও দেখছি যে মাঝারি এবং ক্ষুদ্র অনেক ফিড মিল বন্ধ হয়ে গেছে আর কি। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ধরেন এই ফিড মিলগুলো বা যে কোনো একটা ব্যবসায় যদি এই র মেটেরিয়ালস কেনাকাটার ক্ষেত্রে কোন জায়গাটা থেকে তাদের সতর্ক থাকা উচিত যাতে তারা সাস্টেইন করতে পারে অ্যাটলিস্ট, একদম সংক্ষেপে বলেন আমাদের। একদম অনেক সুন্দর একটা কোশ্চেন করছেন। এই কোশ্চেনটা আসলে রিলেভেন্ট রাইট নাও। আমরা মনে করি যে বড়রা ছোটদেরকে সাপ্রেস্ট করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি আসলে বড়রা ছোটদেরকে সাপ্রেস্ট করে না। ছোটদের চিন্তা করা উচিত বড়রা কিভাবে চলে। বড়রাও আবার তাদের একটা স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতেছে। যেমন বড়দের এখন রাইট নাও যে ক্যাপাসিটিতে আসছে, তারা চিন্তা করে যে ফিটের দামটা রিজনেবলে রাখা, যাতে ফার্মারদের কস্ট সেভ হয়। ইন দ্য মিন টাইম ছোটোদের যে প্রবলেমটা হচ্ছে, ছোটরা পারচেজের ক্ষেত্রে ওই বড়দের স্ট্র্যাটেজিক ওয়াইজ পারচেসটা আসলে তারা করতে পারছে না এই ইন্ডাস্ট্রিতে। তো যার জন্য হয় কি, একটা বড় বিগ ডিফারেন্স চলে আসে। তাতে মনে হয় যে ওহো, এই বড় কোম্পানির জন্য তো আমরা আসলে সাস্টেন করতে পারবো না। কিন্তু আলটিমেটলি একটা প্রাইসিংয়ের ব্যাপার যদি মেনটেন করতে হয়, তাহলে ডেফিনেটলি কিন্তু অনেকগুলো ফ্যাক্টর বা ইস্যু কাজ করে এখানে। ধরেন সাপোজ টু ধরেন কাউকে যদি মেনশন না করি, যেমন ধরেন এক্স কোম্পানির ফিডের কোয়ালিটি এরকম, ওয়াই কোম্পানির ফিডের কোয়ালিটি এরকম, আবার জেড কোম্পানির ফিডের কোয়ালিটি ওই রকম। এই এক্স ওয়াই জেড এই তিন কোম্পানির ফিডের কোয়ালিটি কিন্তু সেম না। আর ফিডের কোয়ালিটির উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে ছোট কোম্পানির কোয়ালিটি কী অবস্থায় আছে, বড় কোম্পানির কোয়ালিটি কী অবস্থায় আছে, এটাও অনেক অনেক একটা ডিফারেন্স এখানে চলে আসে। হয়তো এরকম আছে ছোট কোম্পানির ফিডের কোয়ালিটি বড় কোম্পানির কোয়ালিটির থেকে অনেক ভালো। সেক্ষেত্রে হয়তো এরকম হয়েছে যে বড় কোম্পানি ছোট কোম্পানি ডাজন্ট ম্যাটার, তার যে কস্টিং প্রাইস আর বড় কোম্পানির যে কস্টিং প্রাইস সেটা সিমিলার হয় না, কখনোই হয় না। এটা কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে হবে না। যেমন
এক হাজার বার্ড ক্যাপাসিটির একটা ফার্মার আর 50,000 বার্ড ক্যাপাসিটির একটা ফার্মার, ধরেন একদম সাপোজ একটা ফার্মার যদি চিন্তা করা হয় 50,000 বার্ড যে পালতেছে তার যে বেনিফিট বা তার যে কস্ট আর 1,000 যে পালতেছে তার যে কস্ট, সেটা কোনো অবস্থাতেই এক হবে না। এটা হবে না কস্ট, ইভেন প্রফিটের পার্সেন্টেজটাও এক হবে না। এরকম হইতে পারে যে 1,000 যে বার্ড পালছে তার কিন্তু রেজাল্ট খুব ভালো আসতে পারে না জুয়েল ভাই? আসতে পারে, কিন্তু বড় যে 50,000 তার হয়তো মর্টালিটি অনেক বেশি হয়ে গেছে, হয়ে যেতে পারে, তার কস্ট বেড়েছে, তার ওই পরিমাণে প্রফিট নাও হইতে পারে। কিন্তু বিজনেস কি বসে আছে দুজনই চালায় নিচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি অনেকেই বলে যে বড় কোম্পানিগুলো পারচেস করে এই ছোটো কোম্পানিটা করে। স্ট্র্যাটেজিক্যালি যদি সবাই চিন্তা করে যে বিজনেসটা করার আগে আমাকে এই ফ্যাসিলিটিগুলো ফ্যাসিলিটেট করতে হবে, এই ফ্যাসিলিটিগুলো ফ্যাসিলিটেট হইলে তাহলে আমি সাস্টেন করতে পারি। ধরেন একটা ছোটো কোম্পানির 500 টন ক্যাপাসিটি পার মান্থ, তাহলে 12 মাসে কত? 6,000 মেট্রিক টন। তাহলে অ্যাকর্ডিংলি তার উচিত ওই 6,000 মেট্রিক টনের র মেটেরিয়ালসের একটা প্ল্যানিং করা। যে বড় কোম্পানিগুলো যেগুলো করে সুন্দর একটা বাজেট করে ফেলে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা বাজেট করে ফেলে, ঠিক ওই বাজেট অনুযায়ী তারা হয়তো ব্যাংক ফ্যাসিলিটিস, বাংলাদেশ ব্যাংক ফ্যাসিলিটিস নেয় বা নিজস্ব অর্থায়নে যেভাবে হোক ওই প্ল্যানিংটা, ওই পারচেজের যে বাজেটটা সেটা তারা প্ল্যান অনুযায়ী এক্সিকিউশন করতে পারে। যার জন্য কী হয়, র মেটেরিয়ালসের প্রাইস তারা একটু হলেও চিপ পায় ছোটো কোম্পানি। আর ছোটো কোম্পানিও যদি ওই রকমভাবে তাদের মতো করে যদি চিন্তা করতো তাহলে কিন্তু ছোটো কোম্পানিরও কিন্তু 6,000 হোক, 6,000 আর 6 লাখ, এটা কিন্তু প্রসেস সেম জুয়েল ভাই। 6,000 আর 6 লাখ কিন্তু প্রসেস সেম। আপনি যদি ওই সেম প্রসেসে যদি প্রকিউরমেন্টটা বাস্তবায়ন করেন আপনার 6,000-এর জন্য, তাহলে আমি মনে করি না যে আপনি লস করবেন। ছোটো কোম্পানি হোক আর সেটা বড় কোম্পানি হোক, জাস্ট প্রসেসটা যদি মেনটেন করতে পারেন, সাপ্লাই চেনের প্রপার প্রসেসটা যদি মেনটেন করতে পারবেন, তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় ছোট বড় যারা আমরা বলতেছি যে বড় কোম্পানিরা ছোটো কোম্পানিরই করতেছে, না, অ্যাকচুয়ালি আমাদের প্রসেসটা যদি ওই রকমভাবে রাখি তাহলে আমার বিশ্বাস যে হবে না, কেউই লস খাওয়ার কোনো যৌক্তিকতাই নেই। আমাদের দেশের একটা বিজনেসে আমি খেয়াল করেছি যে আমাদের সবাই খুব দ্রুত মানে টার্ন ওভার বা পয়সাওয়ালা বড় লোক হওয়ার চিন্তা ভাবনা করে আর কি। বাট আমরা চিন্তা করি সবসময় যে কত টাকা লাভ হইলো এই জায়গাটাতে, কিন্তু আমাদের বিজনেসে আমার মনে হয় যে টেকসই যে একটা শব্দ আছে, সাস্টেনেবিলিটি, সেটা নাই। তো এটা আপনি আমাদের এই ফিড ইন্ডাস্ট্রিতে যেহেতু অনেক দিন ধরে কাজ করছেন, আমাদের একটা টেকসই ফিড ইন্ডাস্ট্রির জন্য আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? খুব সংক্ষেপে আমাদেরকে বলেন। স্টিল এখন বড় চ্যালেঞ্জ হলো বাংলাদেশে আসলে নলেজ নেওয়া। আমাদের এখন এক্সপার্ট এমপ্লয়ির অনেক গ্যাপ, রিয়েলি এক্সপার্ট এমপ্লয়ির গ্যাপ। সবাই মনে করে ব্যবসায়ী, তো সবাই ব্যবসায়িক, ঠিক আছে ফাইন, ব্যবসা তো সবাই হয়, কিন্তু এক্সপার্টকে এক্সপার্ট জায়গায় দিতে হবে, এক্সপার্ট ওয়াইজ মুভ করতে হবে। আর সাস্টেনেবিলিটি এটা আসলে একদম ব্যক্তিগত নিজের কাছে। এখন যদি আমি বন্ধ হয়ে গেছি দেখে আরেকজনকে দুশ্চাপায় দিয়ে বন্ধ হয়ে গেলাম, এইটা বলার কোনো যৌক্তিকতাই নাই। আপনাকে অবশ্যই একটা প্রসেস মেনটেন করতে হবে কিভাবে আপনি আপনার এই ছোট কোম্পানিটাকে চালাবেন, দেন আপনি দেখবেন যে আপনি কোনো দিন বড় হবেন। কিন্তু আগেই যদি বলেন যে বড় কোম্পানির জন্য আমি এই মাল কিনতে পারি না, এটা ভাই আমি মানি না, এটা আমি বিশ্বাসই করি না। কারণ সাস্টেনেবিলিটি করতে গেলে প্রসেস বিল্ড করতে হবে, সাপ্লাই চেনকে খুব সুন্দরভাবে সাজাতে হবে, বাজেট করে ফেলতে হবে, ইয়ারলি বাজেট করে ঠিক ওইভাবে ইমপ্লিমেন্ট করতে হবে পারচেজের, দেখবেন আপনি সাস্টেন করে ফেলবেন। ধন্যবাদ শিবলি ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, আর আমার সবাইকে শুভকামনা। আর আমি আশা করি, আমি আল্লাহর কাছে দোয়া করি সবসময় যাতে আমার ফার্মাররা বাঁচলে অবশ্যই আমরা বাঁচবো, আর আল্লাহ তাআলা আমাদেরকে যাতে এই ফার্মারদের না খালি সবাইকে সুস্থ থাকার তৌফিক দেন এবং সবাইকে ভালো মতন ব্যবসা করার জন্য তৌফিক দান করুন।